নিরাপদ বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায় সরকার, জানালেন প্রধানমন্ত্রী। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান। টাকা পাচারের কৌশল হিসেবে দেশকে আমদানি নির্ভর করেছিল স্বৈরাচার, অভিযোগ জ্বালানি মন্ত্রী। নবায়নযোগ্য শক্তি সম্প্রসারণের তাগিদ বিশেষজ্ঞদের। 24 ঘন্টায় হামে আরও 6 শিশুর মৃত্যু, আতঙ্ক ছড়াচ্ছে ঢাকার বাইরেও। ঈদে শিশুদের গ্রামে না নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং এবার ঈদ যাত্রা চ্যালেঞ্জিং হবে বললেন সড়ক পরিবহন মন্ত্রী। মহাসড়কের পাশে পশুর হাট নয়, লক্কর ছক্কর গাড়ির বিরুদ্ধে অভিযান। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। সন্ত্রাস দমনে ব্যক্তির পরিচয় পরিবর্তে তার অপরাধ আমলে নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে ছাড় না দেওয়ার ঘোষণা দেন তিনি। সোমবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে নাশকতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার তাগিদ দেন সরকার প্রধান। এ সময় যে কোনো মূল্যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বানও জানান তিনি। আর সাইবার ক্রাইম ইউনিট প্রতিষ্ঠায় আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। বাংলাদেশ পুলিশের অপারেশনাল লজিস্টিক্স। প্রধানমন্ত্রী কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্দেশনামূলক ভাষণ প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুদৃঢ়, আধুনিক ও দূরদর্শী নেতৃত্বে ইনশাআল্লাহ দেশমাতৃকার শান্তি, শৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় আমরা চলব অবিরাম ও অবিচল। 4 দিন ব্যাপী পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকা রেঞ্জের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, জেলা পুলিশ সুপার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা বাহিনীর সার্বিক উন্নয়নে বক্তব্য দেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ পুলিশ একটি আধুনিক, দক্ষ ও আন্তর্জাতিক মান সম্পন্ন বাহিনী হিসাবে আরও সুদৃঢ় হবে। পুলিশের চেইন অব কমান্ড না মানলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আপনাদের প্রতিষ্ঠান হিসেবে এটাকে আমরা এমন একটা অবস্থা নিতে চাই যেখানে আমরা দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেব না। মাননীয় প্রধানমন্ত্রী, আমি প্রস্তাব করছি আমরা আলাদা একটি সাইবার সিকিউরিটি ইউনিট, ক্রাইম ইউনিট আমরা এস্টাবলিশ করতে চাই। নিরাপদ বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায় সরকার। দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্বশীল ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। দেশের আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ, জনগণের শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা। সুতরাং আপনাদের উপরে যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্বটা যদি সফলভাবে পালনের সক্ষমতার পরিচয় দেন, বর্তমান সরকারের নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এক ধাপ আমরা এগিয়ে যেতে সক্ষম হব। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সাম্প্রদায়িক যে সম্প্রীতি, এটি এই জন্যই আমাদেরকে বজায় রাখতে হবে, কঠোর হস্তে কঠোরভাবে এটিকে আমাদের এনশিওর করতে হবে। সরকার নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদ বাস্তবায়ন করবে বলেও জানান তিনি। বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটা অঙ্গীকার পর্যায়ক্রমে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। দীর্ঘ 1.5 দশকে আমরা একটা ফাঁসিবাদ শাসনের মধ্যে দিয়ে ছিলাম। 2024-এর অভ্যুত্থানের পরে বর্তমান সরকার জনগণের কাছে গণতান্ত্রিক সরকার হিসেবে পরিচিত একটা জবাবদিহিমূলক সরকার হিসেবে আমরা গড়ে তুলতে চাই। এ সময় জননিরাপত্তা নিশ্চিতে নানা পদক্ষেপের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমরা কতটুকু দিতে পারি দেশকে, আমরা কতটুকু দিতে পারি রাষ্ট্রকে, আমরা কতটুকু করতে পারি জনগণের জন্য। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। পতিত স্বৈরাচার সরকার দেশকে আমদানি নির্ভর করার মাধ্যমে টাকা পাচার করেছে বলে অভিযোগ করলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার বিকেলে রাজধানীতে এক সেমিনারে অংশ নিয়ে তিনি কথা বলেন। আর এ সময় নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের দাবি জানান বিশিষ্টজনেরা। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে।
মধ্যপ্রাচ্য যুদ্ধের ব্যাপক প্রভাব পড়েছে জ্বালানি খাতে। এতে বিঘ্ন ঘটছে বিদ্যুৎ সরবরাহে, ফলে অর্থনীতি, উৎপাদন ও কৃষি খাত সহ উদ্বেগ বাড়ছে জনজীবনে। এই বাস্তবতায় রাজধানীতে রোডম্যাপ টুয়ার্ডস সোলার প্যানেল শীর্ষক সেমিনারের আয়োজন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন। এতে উঠে আসে সংকট থেকে উত্তরণ ও নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে করণীয় বিষয়বস্তু। আমরা কমিউনিটি সোলার নিয়ে কাজ করতে পারি, কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে কাজ করতে পারি। মানুষ পানির জন্য গ্রামের কৃষক টাকা দিতে রাজি আছে। এটাকে যদি একটা বিজনেস কেস দাঁড় করানো যায়, সাবসিডি ছাড়া রান করলে এই প্রজেক্টগুলো খুবই ইউজফুল হতে পারে। ভারত, পাকিস্তান ও চীনের সঙ্গে তুলনা করে জ্বালানি উৎপাদনের যন্ত্রাংশ আমদানিতে শুল্ক সংস্কার, স্বল্প সুদে অর্থায়ন এবং বিনিয়োগ বান্ধব নীতিমালা প্রণয়নের দাবি জানান বক্তারা। তারা বলেন, এ খাতের প্রায় 95% আমদানি নির্ভর এবং 89% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। ভিয়েতনামে 2018 সালের দিকের রিনিউয়েবল ছিল, সোলার ছিল মাত্র 500 মেগাওয়াট। সেখান থেকে আজকে তাদের ক্যাপাসিটি হচ্ছে 16.5 গিগাওয়াট, যেটা বাংলাদেশে টোটাল জেনারেশনের চেয়েও কাছাকাছি আর কি। এ সময় পতিত আওয়ামী সরকারের সমালোচনা করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, টাকা পাচারের কৌশল হিসেবে ফ্যাসিস্ট সরকার দেশকে আমদানি নির্ভর করেছিল। ফ্যাসিস্ট সরকার টোটালি ইম্পোর্ট বেস সিস্টেম তৈরি করে দিয়ে গেছে। ইম্পোর্ট বেস সিস্টেম করার অর্থই হচ্ছিল যে এই দেশের টাকা পাচার করে নিয়ে যাওয়া। বর্তমান সরকার সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহে কাজ করছে বলে জানান তিনি। জুলাই মাসের মধ্যে নবায়নযোগ্য শক্তির কার্যকর ও টেকসই ব্যবহারের নীতি প্রদান করা হবে বলেও উল্লেখ করেন ইকবাল হাসান মাহমুদ টুকু। আমরা বাপেসকে স্ট্রেনথেন করছি, আমরা আরো 2টা দিক কিনছি। আমরা দেশের সম্পদের উপরে বেশি নজর দিয়েছি এবং সাশ্রয়ী জ্বালানির জন্য আমরা চেষ্টা করছি। আমরা একটা পলিসি করে গভর্নমেন্টের পলিসি সাপোর্টটা যদি আমরা ইনভেস্টরদেরকে দিতে পারি, I think very soon will take off. এ সময় দেশের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, আপনাদের পার্টিসিপেট, আপনাদের সহযোগিতা চাই। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। ক্ষমতার স্বাদ না পেয়ে অনেকেই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সোমবার সকালে সচিবালয়ে বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে একথা বলেন তিনি। এ সময় সংখ্যালঘুদের উপরে অত্যাচার নির্যাতন হতে দেবেন না উল্লেখ করে প্রয়োজনে দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণাও দেন মন্ত্রী। তরুণ প্রজন্মকে বাঁচাতে মাদক সম্রাটদের আইনের আওতায় আনার তাগিদও দেন ধর্মমন্ত্রী। এখন অনেক ষড়যন্ত্র হচ্ছে, যারা সরকারের স্বাদ গ্রহণ করতে পারে না তারা সবাই অনেকেই সহ্য করতে পারছে না যে তারেক রহমান সাহেব প্রথমবার এমপি হলেন, প্রথমবার প্রধানমন্ত্রী হলেন, হয়ে উনি এত কাজ করতেছেন, এত ভালো কাজ করতেছেন, উনি এত পরিশ্রম করতেছেন সকাল থেকে রাত্রে 12টা পর্যন্ত, এটা অনেকেই সহ্য করতে পারতেছে। ঈদুল আজহাকে ঘিরে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি শুরু করল ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। কার্যক্রম চলবে 21শে মে পর্যন্ত। সোমবার দুপুরে আগারগাঁওয়ে এর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বাজার সিন্ডিকেট বন্ধে মনিটরিং জোরদার করবে সরকার। স্বচ্ছ প্রক্রিয়া ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে বাজারে সব ধরনের অনৈতিক হস্তক্ষেপ রোধ করা হবে বলেও জানান মন্ত্রী। এমআর আসাদের রিপোর্ট। টিসিবি ট্রাক সেল কার্যক্রমের আওতায় স্বল্প মূল্যে প্রায় 14,000 মেট্রিক টন পণ্য পাবে 28,80,000 পরিবার। এই কার্যক্রম চলবে 21শে মে পর্যন্ত। রাজধানীর আগারগাঁয়ে টিসিবির ট্রাক সেল উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এমন উদ্যোগকে স্বাগত জানান ভোক্তারা। ঈদুল আজহার আগে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য নিতে পেরে সন্তুষ্ট তারা। 220 টাকা বা 200 টাকা তেল, এখন তো বর্তমানে 200 টাকা নিচে পড়তেছে তেল, তো অনেক সঞ্চয় আমাদের জন্য। 1 কেজি তেল 220 টাকা লাগে পাম অয়েল ডে ভাই। গরিব মানুষ আমরা টাকা পয়সা পাই না, গরিব মানুষ উপার্জন করতে পারি না, এই জন্য আমাদের সাশ্রয়। উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ঠেকানোকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। নেওয়া হবে আরও কিছু উদ্যোগ। একটা কার্যকর পর্যবেক্ষণ, মনিটরিং ব্যবস্থা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়, যাতে বাজার কোনো ধরনের ম্যানিপুলেশন এই বাজারে আর কার্যকর হবে না। সুবিধাভোগী ও ডিলারদের তালিকা হালনাগাদের মাধ্যমে ন্যায্যতা নিশ্চিতের কথা বলেন তিনি। নতুনভাবে সমস্ত ডিলারশিপ আবার নিয়োগ দেওয়া হবে। যারা পুরানা ছিলেন তারাও কোয়ালিফাই করলে থাকবেন, নতুন যারা আসতে চান তারাও কোয়ালিফাই করলে থাকবেন। এটার উদ্দেশ্য হচ্ছে প্রক্রিয়াটিও যেন ট্রান্সপারেন্ট থাকে, স্বচ্ছ থাকে, অংশগ্রহণমূলক হয়, সেই উদ্দেশ্যেই এটি করা। গেল বছরের তুলনায় টিসিবির ট্রাক সেল কার্যক্রমে 40% পণ্য বেশি দেয়া হচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
প্রায় 40% মতো এবার গত কোরবানির ঈদের তুলনায় বর্ধিত হবে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। প্রয়োজনে অন্যান্য জুলাই গণহত্যায় দায়ের করা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি KM জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ এই আদেশ দেন। ফারজানা রূপাকে 6 মামলায় ও শাকিল আহমেদকে 5 মামলায় জামিন দেওয়া হয়েছে। তবে আরও একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করায় এখনই মুক্তি পাচ্ছেন না তারা। এদিকে একই বেঞ্চ 4 মামলায় বাংলাদেশ সনাতনী জাগরণের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আদেশ পিছিয়ে 14 মে শুনানির দিন ধার্য করেছেন উচ্চ আদালত। গর্ভের শিশু ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না, এই মর্মে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয়েছে। সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেয়া রায়ের অনুলিপি সোমবার প্রকাশ হয়। 2024 সালের 25 ফেব্রুয়ারি রায়টি প্রকাশ হয়। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশ করা শুধু অনৈতিক চর্চাই নয়, তা কন্যা শিশু হত্যার প্রবণতা বাড়িয়ে সামাজিক ভারসাম্য নষ্ট করে। এটি সংবিধানের 18, 27, 28, 31 ও 32 অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। স্বাস্থ্য অধিদপ্তরকে 6 মাসের মধ্যে একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেস তৈরি এবং নিয়মিত হালনাগাদ করার নির্দেশ দেন। একই সঙ্গে আদালত বলেন, ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যা শিশুর বিরুদ্ধে বৈষম্য ও সম্ভাব্য নারী ভ্রূণ হত্যার ঝুঁকি তৈরি করে, যা সংবিধানের 18, 27, 28, 31 ও 32 অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক। 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে 6 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন 1459 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গেল একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে 3, চট্টগ্রাম বিভাগে 2 ও ময়মনসিংহে 1 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গেল 15 মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট 415 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। টিকা দেওয়ার পর রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি হতে 4 সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সোমবার সকালে বরিশাল সদর হাসপাতাল ও শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী প্রতি 4 বছর অন্তর হাম রুবেলার টিকা কার্যক্রম জোরদার করার কথা থাকলেও 2020 সালের পর সেই ধারাবাহিকতা ঠিকভাবে বজায় রাখা হয়নি। ফলে দেশে হামের প্রকোপ বেড়েছে। তবে সরকার জরুরি ভিত্তিতে ভ্যাকসিন সংগ্রহ করে টিকাদান কার্যক্রম শুরু করেছে। হাম রেবেলা গেল, আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছি আপনাদের সহযোগী। একটা ভ্যাকসিন আমাদের হাতে ছিল না, আমাদের হাতে এখন বাফার স্টক আছে। বরিশাল ডিভিশন তো আপনারা জানেন, বরিশালকে 12 তারিখ থেকে আমি টিকার আওতায় এনেছি গত মাসের, এবং আমরা পুরো 100% বরিশাল কাভার হয়ে গেছে। এটা 4 উইকস টাইম লাগবে অ্যান্টিবডি ক্রিয়েট হইতে বাচ্চাদের। 4 সপ্তাহ গেলে আমরা আশা করি হামের রোগী আর আসবে না ইনশাল্লাহ। রাজধানীর বাইরে ছড়িয়ে পড়ছে হামের প্রাদুর্ভাব। গ্রামের চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতায় বাড়তে পারে মৃত্যুর সংখ্যা। তাই এবছর ঈদে শিশুকে গ্রামের বাড়িতে না নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। টিকা না দেয়া ও অপুষ্টির কারণে এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলেও জানান তারা। সোমবার সকালে রাজধানীর DNCC হাসপাতালে হাম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন চিকিৎসক আসিফ হায়দার। তিনি আরও বলেন, টিকার পর দিতে হবে বুস্টার ডোজও। মফিউর রহমানের রিপোর্ট। শুধু বাংলাদেশ নয়, এবছর হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। তবে এর মধ্যে বাংলাদেশের অবস্থা অনেকটাই নাজুক। 24 ঘন্টায় শুধু রাজধানীর DNCC হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 128 জন। এ নিয়ে হাসপাতালটিতে এ রোগে ভর্তি হয়েছেন 4329 জন। এর মধ্যে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 125 জন। 24 ঘন্টায় একজন সহ এ হাসপাতালে মারা গেছে মোট 22 শিশু। অভিভাবকরা বলছেন, সর্দি, জ্বর, হাম ও এর উপসর্গ দেখা দেয় তারা হাসপাতালে এসেছেন। আসছিলাম মহাখালী কলেরা হসপিটালে, ওইখান থেকে এখানে পাঠাইছে, হাম ধরা দিছে, তো হামের জন্য আবার এখানে পাঠাইছে। হাম ওঠার পর আসছিলাম আপনার শিশুতে, আবার পরে বেড কেবিন কিছু খালি নেই, সেবার পাঠাইছে মহাখালী। হামের প্রবলেম থেকে ওখানে যে ডক্টর দেখাইছিলাম উনি এখানে আর কি ট্রান্সফার করে দিয়েছিল যে DNCC-তে নিয়ে যাও, ওখান থেকে ভর্তি নিবে আর কি। চিকিৎসকরা বলছেন, উন্নত বিশ্বের তুলনায় পুষ্টিকর খাদ্য কম খাওয়া ও টিকা না দেয়ায় হামে মৃত্যুর হার বেশি। বুস্টার ডোজ না দেয়ায়ও এর প্রাদুর্ভাব বেড়েছে বলেও জানান তিনি।
যেটা বলেছেন আমেরিকা, ইউরোপ বা অন্যান্য দেশেও কিন্তু এখন নতুন করে হামের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। ওইখানে চিকিৎসা ব্যবস্থা যদি আরেকটু উন্নত, বেটার চিকিৎসা, মানুষজনের সচেতনতা অনেক বেশি, ফলে ওই দেশে মৃত্যু হারটা দেখা যায় কম্পারেটিভলি অনেক কম। আমাদের দেশে যেহেতু একটা, যেটা আমরা প্রথম থেকে বলে আসছি, মানুষের মধ্যে সচেতনতার প্রভাব, বিনিময় বলতে পুষ্টি অপুষ্টি একটা সমস্যা, এইগুলো কারণে আসলে বেশি গেলে আপনাদের দেশের রেটটা দেখা যাচ্ছে উন্নত অনেক দেশের তুলনায় কিছুটা বেশি। রাজধানীর বাইরে ছড়িয়ে পড়ছে হামের প্রাদুর্ভাব, সেখানে চিকিৎসার অপ্রতুলতায় বাড়তে পারে মৃত্যুর সংখ্যা। তাই এবছর ঈদে শিশুকে নিয়ে গ্রামের বাড়িতে না যাওয়ারও পরামর্শ দেন এই চিকিৎসক। ঢাকার সিটি কর্পোরেশনটা কমে আসছে কিছুটা, ঢাকার আশেপাশে এরিয়া এবং ঢাকার বাইরের এরিয়াগুলো বাড়ছে। এখন যেহেতু ঢাকার বাইরের এরিয়াগুলো তুমি যখন বাড়বে তখন কিন্তু ডেথ রেটটা ঢাকার বাইরের এরিয়াগুলো বেশি বাড়া শুরু করবে। আমরা তো সাজেস্ট করবো হচ্ছে বাচ্চাদের নিয়ে যত সম্ভব না যেতে। তিনি আরও বলেন, ভাত ও সুজির পাশাপাশি শিশুকে শাকসবজি, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার দিতে হবে। 6 মাস পর্যন্ত বাচ্চাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করানো এবং 6 মাস পূর্ণ হয়ে গেলেই তাদেরকে পুষ্টিকর খাবার সংখ্যক হিসেবে দেওয়া। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। এবার ঈদযাত্রা চ্যালেঞ্জিং হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তাই ভোগান্তি কমাতে 3 ধাপে দেওয়া হবে পোশাক শ্রমিকদের ছুটি। সোমবার সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 69টি মোবাইল কোর্টের তৎপরতা থাকবে উল্লেখ করে তিনি আরও জানান, মহাসড়কের পাশে বসবে না পশুর হাট। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। গেল ঈদুল ফিতরের আগে ও পরে সড়ক দুর্ঘটনায় 11 দিনে মারা যায় 170 জন, আর সড়কে প্রাণহানি ঘটে 43 জনের। এবারের ঈদুল আজহায় কোরবানির পশুর হাটের পাশাপাশি সম্ভাবনা রয়েছে বৃষ্টির, তাই ঈদযাত্রা অনিরাপদ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সচিবালয়ে বৈঠক শেষে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বাস ফেরিতে ওঠার আগে আমরা একটা ব্যারিকেড তৈরি করছি। ওই ফেরি বাস নেমে খালি না হওয়া পর্যন্ত এখান থেকে কোনো গাড়ি উঠতে যেতে পারবে না। মহাসড়ক সংলগ্ন স্থানে পশুর হাট বসানো যাবে না জানিয়ে মন্ত্রী বলেন, গার্মেন্টস কর্মীদের 3 ধাপে ছুটি দেওয়ার জন্য বলা হয়েছে। গার্মেন্টসের যেদিন ছুটি হয় সেই দিন গাজীপুর এবং ওই সংলগ্ন এলাকায় 10 থেকে 15 লাখের মতো যাত্রী একদিনে বাড়ি যেতে চান। ওইখানে যে যানবাহন পান তাতেই উঠার চেষ্টা করেন, সেটা বাস হোক, ট্রাক হোক, পিকআপ হোক, ফিটনেস থাকুক না থাকুক তারা এটা চেষ্টা করেন। ওই দিনটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জ হয়ে যায়, এটা যানজট তৈরি করে এবং অনাকাঙ্ক্ষিতভাবে যে কোনো যানবাহনে যখন তারা চলে ঝুঁকিও বাড়ে। বাস ভাড়া বাড়ানোর সুযোগ নেই জানিয়ে তিনি আরও বলেন, এবার মহাসড়কে 69টি মোবাইল কোর্ট পরিচালিত হবে। 69টি মোবাইল কোর্ট যাতে পরিচালনা করা যায়। সেন্সিটিভ জায়গা হিসেবে বাইপাইল এবং আবদুল্লাহপুর আমরা দেখেছি অস্থায়ী হঠাৎ কাউন্টার হয়ে যায়, যাদের কিন্তু নির্দিষ্ট পরিবহন নেই। এই চলমান পরিবহন বা বিচ্ছিন্ন পরিবহনকেই লোক তুলে দিয়ে তারা সেখান থেকে টাকা কালেকশন করে। ঈদে প্রায় 2 কোটি মানুষের যাতায়াতের পাশাপাশি 1 কোটি পশু পরিবহন করা হবে। ফলে এবারের ঈদযাত্রা চ্যালেঞ্জিং হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আর এবার হচ্ছে 1 কোটি যাত্রী আরও বেশি গতবারের চেয়ে, তার মানে হচ্ছে কুরবানিযোগ্য গরু। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে ঈদের আগে লক্কর ছক্কর গাড়ির বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছেন ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার। সোমবার দুপুরে রাজধানীর উত্তরা বিমানবন্দর ক্রসিংয়ে ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধনকালে তিনি একথা বলেন। এ সময় রাজধানীতে গেল 1 সপ্তাহে এআই প্রযুক্তি ব্যবহার করে 3 শতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান তিনি। এমদাদুল হক খানের রিপোর্ট। ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন করেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সরোয়ার। পরে সাংবাদিকদের তিনি বলেন, ক্রসিং বা উল্টো পথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা করা হবে। যার বিরুদ্ধে মামলা হবে সে নিজেই ভিডিওতে তার অপরাধ দেখতে পারবেন। ক্রসিং বা রাস্তায় উল্টো পথে যান চালালে এই অটোমেটিক মামলা হবে। আমরা খুব শীঘ্রই এই প্রক্রিয়াকে আরও জনবান্ধব করব। SMS এর মাধ্যমে অভিযোগকারীকে লিঙ্ক পাঠানো হবে, যেখানে তিনি প্রসিকিউশনের চিঠি এবং নিজের আইন ভঙ্গের কয়েক সেকেন্ডের ভিডিও সরাসরি দেখতে পারবেন। রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ বা জেব্রা ক্রসিং ব্যবহার না করলে পথচারীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ডিএমপি কমিশনার। রাস্তা যত্রতত্র মানুষ পারাপার বা পথচারী পারাপারে নিষিদ্ধ। পথচারী পারাপারের জন্য অবশ্যই ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হবে, অথবা যেখানে ফুটওভার ব্রিজ নাই সেখানে জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে। জেব্রা ক্রসিং বা ফুটওভার ব্রিজ না করলে পথচারীদেরও শাস্তির আওতায় আনা যাবে, তাদের বিরুদ্ধেও জরিমানার
বিধান আছে। এআই প্রযুক্তি নির্ভর ক্যামেরার আওতায় ট্রাফিক আইন অমান্য করায় গত এক সপ্তাহে ৩০০-র বেশি মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে প্রতিদিন ১,০০০-এর বেশি মামলা হবে। গত এক সপ্তাহে ৩ শতাধিক মামলা হয়েছে। এটা আমাদের শুরু। আমাদের লোকজন কাজ করতেছে, আমাদের যারা ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, তারা কাজ করতেছে। অর্থাৎ ভবিষ্যতে দেখা যাবে যে প্রতিদিন হয়তো ১,০০০ মামলা হবে। ঈদের আগে ফিটনেসবিহীন লক্কর-জক্কর গাড়ির বিরুদ্ধে অভিযান চলবে বলেও জানান তিনি। ঈদের আগে আমরা অবশ্যই লক্কর-জক্কর বাসের যে ওয়ার্কশপগুলোতে অভিযান করা হবে এবং আমরা বলছি যে ২০ বছরের উপরে বাস বা ২৫ বছরের উপরে ট্রাক, এদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান শুরু হবে। প্রধান সড়কে অটোরিকশা চলাচলে নগরবাসীর সহযোগিতাও চান ডিএমপির এই শীর্ষ কর্মকর্তা। ঢাকা নগরবাসীর কাছে আহ্বান জানাবো যে আপনারা মেইন রোডে অটোরিকশা নিয়ে আসবেন না। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দেশ জুড়ে আমূল পরিবর্তনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার বান্দরবানে এক অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থার পরিবর্তনে সরকার কাজ করে যাচ্ছে এবং দ্রুত শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে পুরো দেশব্যাপী আমরা আমূল পরিবর্তন এনে অনেক বড় দাগে ব্যবস্থা নিচ্ছি। সো বাংলাদেশের প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেকটা শিক্ষক যেন একটা আর্লি লার্নিং এক্সপার্ট হয়ে সে ক্লাসরুমে ঢোকে। আগামীতে কি পদক্ষেপ নেওয়া হবে বা হতে পারে সেটার জন্য এইখানকার লোকাল এক্সপার্টসদেরকে আমরা ডেকেছি। আমরা আগামী দিনগুলোতে তাদের কাছ থেকে আরো ভালোভাবে জেনে এই প্রবলেমগুলো সলিউশনের দিকে হয়তো হাঁটতে শুরু করব। আগামী ৫ বছরে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সোমবার দুপুরে লালমনিরহাট স্টেডিয়ামে চাকুরি মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আগামী ৫ বছরে ১ কোটি কর্মসংস্থানের একটা মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। এখানে বেসরকারি শিল্প উদ্যোক্তা যারা রয়েছে এবং সরকারি ক্ষেত্রে এটা আমরা নিয়োগ দেওয়ার চেষ্টা করব। সে ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে অনেক ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন। ঝালকাঠিতে নতুন কুড়ি স্পোর্টসের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পৌর মিনি স্টেডিয়ামে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, বর্তমান প্রজন্ম মাদক, কিশোর গ্যাং, মোবাইল জনিত নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়েছে। এ থেকে রক্ষায় তাদের খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। এই উদ্যোগকে ফলপ্রসূ করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। দেশে প্রতি বছর মোট মৃত্যুর প্রায় ৭১% ঘটে অসংক্রামক রোগে। এর মধ্যে প্রায় ১৪% মৃত্যুর জন্য দায়ী তামাক ব্যবহারজনিত রোগ। অর্থাৎ প্রায় ২ লাখ মানুষ তামাকজনিত রোগে অকাল মৃত্যুবরণ করেন। অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে আসন্ন বাজেটে তামাক পণ্যে মূল্যবৃদ্ধির দাবি জানান চিকিৎসকরা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে ইউনাইটেড ফোরাম অ্যালায়েন্স এগেইনস্ট টোবাকো অ্যান্ড ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ইউনুসুর রহমান। আলোচক হিসেবে ডক্টর মুশতাক হোসেন সহ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করা এবং বর্জ্যকর্মীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নতুন করে অংশীদারিত্ব নবায়ন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন। এ সময় প্লাস্টিক বর্জ্য সুষ্ঠুভাবে সংগ্রহ ও পুনর্ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে স্বাস্থ্য সুরক্ষা সহ পরিবেশের মান রক্ষা সম্ভব হবে বলে জানান বক্তারা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন, ইফসার প্রধান নির্বাহী মোহাম্মদ আরিফুল রহমান, ইউনিলিভার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর রুহুল কুদ্দুস খান ওই সময় উপস্থিত ছিলেন।